দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৯। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফারদিনা দ্বিধা নিয়ে আরও একটু এগিয়ে এলো। তার সারা শরীরে তখন চাঁদের আলো শীতল স্পর্শ। রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয়, অথচ বাঁশির সুর বড় আপন। রাখাল? ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময়। তুমি এই রাতে এখানে বাঁশি বাজাচ্ছ কেন? আর তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখল, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে, যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল। বাঁশির সুর কেন এমন তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্ত স্বরে বলল। তবে মন যখন কথা বলতে চায়, সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল। ফারদিনা চমকে গেল। তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসল, হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে, তার চোখে হাঁটার আর ধরন আলাদা হয়, এবং দেখলেই বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি, আর কেউ এত সাহস করে চৌহদ্দি পেরোবে না। ফারদিনার মুখে এবার লজ্জা আর কৌতূহলের এক মিশ্রণ। সে চারপাশে একবার দেখে নিল। বাড়ির দিকটা এখনো ঘুমন্ত, কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়া অনেক দিনের, তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি। রাখাল বলল। আমি এই আলিমনগর গ্রামেরই ছেলে। সবাই আমাকে রাখাল বলেই ডাকে। আপনার ভাই আদিব তালুকদারের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। তার কাছ থেকে আপনার গল্প শুনেছি। মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার। এবং তারও। আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেল। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই? তুমি তার বন্ধু? বন্ধু নয়, তবে তার আদর্শকে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যিই মানুষের বিচারক হতে পারতেন। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি করো? ফারদিনা জিজ্ঞেস করল। আমি এই গ্রামেরই একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমিও একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্ত্রা। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল। তাহলে তুমি এখানে এলে কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে? রাখাল জানে সে কি বলতে চাইছে। কেউ দেখবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল। আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে। গত বছরের বকেয়ার খাজনা নিয়ে তালুকদার সাহেব কঠোরতা আরো বেড়েছে। মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে। মজিদ মিয়ার অর্ধেক মাফ হলেও সবার ভাগ্য তো তা জুটবে না। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল। আমি সকালে আব্বাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি বলেন, এই রাজত্বের রাজনীতি, রাজনীতি নয় রাজকুমারী, এটা নিয়ম ভাঙার অনিয়মতা। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, যেখানে মানুষের পেটে চাল নেই, সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব। তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন। ফারদিনা বুঝতে পারল, এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি। এই সুর এক বিদ্রোহের নীরব আহ্বান। যেন রাজকন্যা এবং এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায়। ফারদিনা মাথা নিচু করে ভাবল, তার এই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি। ফারদিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুবই সীমিত। রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল। আপনি পারেন রাজকুমারী। আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো। আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায়, তখন তা সাহস যোগায়। আমি এই কথা বলার জন্য এসেছিলাম। শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কথাগুলো বলে রাখাল হঠাৎ করে উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্ত নষ্ট করতে চাইল না, যেন তার আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। আমাকে এবার যেতে হবে। আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী।
এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফারদিনা দ্রুত বলল। আমি আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আর একবার সুর তোলো আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরো একটু নিচে টেনে দিল। তারপর বাঁশিটা ঠোঁটে তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ, গভীর এবং আরো বেশি অস্থির। সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য শুধু একটা কিছু করার চেষ্টা করে। তারাই যেন ইঙ্গিত। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল, তখন ফারদিনার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে। ফারদিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু। তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো। ফারদিনা হকচকিয়ে হয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করল না। তার বলিষ্ঠ হাতে বিদ্যুৎ বেগে ফারদিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসাবে টেনে নিল। শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো। ভয় পাবেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বর যেন এক অদ্ভুত আশ্বাস। এরপর শুরু হলো লড়াই। তবে এই লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য। রাখাল বাম হাতে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল। শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করল। ফারদিনা রাখালের পিঠে হেলান দিয়ে দিয়েছিল। তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল, যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে, তখন তার শরীর ফারদিনার শরীরের সঙ্গে ঘষা খায়। প্রতিটা মোচড় যেন এক আবেশ। শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুড়ল, তার কোমর বেঁকে গেল। আর ঠিক সেই মুহূর্তে ফারদিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল। এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়ল না, বরং এক নতুন শক্তি পেল। প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে, রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন এক সুতোয় বাঁধা। সে ফারদিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে, আবার কখনো মাটিতে নিচু হয়ে যায়। এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুটি মানুষের এক নিবিড় আলিঙ্গন। একসময় শত্রুদল পিছু হটে গেল। রাখালের অপ্রতিরোধ্য প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছিল। তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে। লড়াই শেষ। ফারদিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল। সেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফারদিনার গাল ছুঁয়ে দিল। ফারদিনা দূরে সরে বলল, কি করছো? গালে রক্ত ছিটে পড়েছে, মুছে দিলাম। ফারদিনা মোহময় কণ্ঠে বলল, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল? আপনাকে রাজকুমারী। রাখাল মাথা থেকে পাগড়িটা খুলল। ধীর স্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফারদিনা দেখল রাখালকে। তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হলো তার প্রতি। বাবরি চুল তার, চুলটা খোলা, পাগড়িটা পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফারদিনা বলল, আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না, ফারদিনা ডাকতে পারো। সে অধিকার আমার নেই। আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম। আমার অনুরোধ, আমাকে নাম ধরে ডাকবে। রাখাল কিছু বলল না, তার বাঁশিটার যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে? এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসব। ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফারদিনা একটু বিরক্তি নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি একসময় রাজপ্রাসাদ ছিল। কোনো এক সময় ছিল, আমি তা বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না। আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার। আমার বাবা একজন জমিদার, রাজা নন। রাজার মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন? আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল, এখন তারা আর নেই, সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছেন? ফারদিনা কিচ্ছুটি বলল না। সে জানে রাখাল যেটি বলছে তা বাস্তব। রাত বাড়ছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়দারদের ছায়া। আমি চলি, রাখাল বলল।
শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো। পড়ালেখা করছো? শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না, চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো। আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলেই বুঝবো তুমি এসেছো। সন্ধ্যায় গ্রামের মানুষের আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে, তবে শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আদিব ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না? বলে থামতেই ফারদিনার চোখ পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে। কেউ অশ্ব চেপে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়। ফারদিনা ও সুফিয়ান দৃষ্টি রেখে সেদিকের এগিয়ে গেল আড়াল থেকে। সুফিয়ান বলল, আদিব ভাই হয়তো। হয়তো না, সেই। কিন্তু আদিব ভাই এত রাতে কোথায় গিয়েছিল? আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলল সুফিয়ান। আদিব উস্কো খুস্কো হয়ে এদিক সেদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারদিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়ে রইল। ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো, দুজনের মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে, মায়াবীও দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল, আমায় যেতে হবে, আজ চলি। ফারদিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আসব। বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করে সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে। ফারদিনা চেয়ে রইল, যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফারদিনা ঘরে ফিরল। চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে। চারদিকে মশালের আলো ছড়িয়ে আছে, সোনালি আলোয় আবৃত চারদিক। ফারদিনার টেবিলের ওপরে যেন কিছু ঝিলমিল করছে, এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখল। কিছু অক্ষর, অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার ওপরে ভরসা রাখছো, সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভিতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখলো এই কথা? বাড়ির কেউ, নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভেতর থেকে তার নিঃশব্দের ভয়গুলো চিনে ফেলছে? ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটা কণ্ঠস্বর ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাবো, সেই তোমার পতনের শুরু। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে। কিন্তু ওটা কে দিল? ফারদিনা শুতে যাবে, বিছানা ঠিক করলো। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনার হাত থেকে বালিশটা রেখে দিল। এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট খুলল। কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটছে তৃতীয় তলার দিকে যাচ্ছে। ফারদিনার খটকা লাগলো। কৌশলে সেও অনুসরণ করলো। বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুচারীগণ পাহারা দেয়। রশিদ তালুকদারের কড়া নির্দেশ, বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই। পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। প্রাসাদ শব্দটি এখান থেকে বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরের অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্তর ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরে বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল। শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে, তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটি ফাঁদ ছিল। কিছু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরাই খোনাখুনি শুরু করে দেবে। এর কারণ, শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা বোধহয় তাদের আক্রমণ করছে। ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলার দিকে সরু পথে এগোচ্ছে। চারদিকে পাথরের দেওয়াল, তবে এই পথ অন্ধকার নয়, মশাল জ্বলছে দেওয়ালে দেওয়ালে। ফারদিনার ভয়ও করছে। পাথরে আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল।
ওখানেই সমস্ত অনুচরীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল। ঘরটিতে আরিফ, রায়ান এবং সায়েমের উপস্থিতি। একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ, তার মুখে কালো মুখোশ পরা, পাশে একটা পাথরের ঢাকনার মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল। রায়ানের কণ্ঠে যেন গর্জন। অনুচারীগণ তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে। প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল এইরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপাতি দে, আজ ও হবে কুমিরের খাবার, বলে দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরো খুশির সঙ্গে বলল, আদিব ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন। এরপর আবার ও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন নিতে চাইছে? কি অন্যায় তার? ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই, আগে ওর হাত কেটে কুমিরকে দাও, এরপর পা, এরপর মুন্ডু দিলেই হবে, বলে আবার হাসল। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নাকি রশিদও জানেন এইসব? ফারদিনার ভেতরে প্রশ্ন জমল। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটার দিকে। অনুচারীকে বলল, ওর হাত দুটোকে টেনে ধর। ছোট্ট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি, এটাই তো মানতে হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল। অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক ৪৫। মোটা তাজা শরীর তার। ভয়ের ছাপ তার চোখ দুটোতে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য। সে চাপাতির কোপে লোকটার একটা হাত ছিনিয়ে নিল। লোকটি তখন তীর্যক চিৎকার করল, যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরল, তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুড়ে দিল। এরপর লোকটির অপর হাতটি কাটল। লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো। আরিফ তখন বলল, ওকে আর চাপাতি আঘাত করিস না, কষ্ট হচ্ছে, তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটি শুনে সাইম হেসে উঠল।